নির্বাচন করার জন্য যেটুকু সংস্কার হওয়া দরকার সেই সংস্কারটুকু করার, এবং সব রাজনৈতিক দলগুলো মিলে যে বিষয়ে কমন মানে এটা কি বলে সিদ্ধান্তে পৌঁছাবে সংস্কারের ব্যাপারে, যে এই পয়েন্টগুলোর ব্যাপারে আমরা মোটামুটি সবাই একমত, এই সংস্কারগুলো হওয়া উচিত। এর পরবর্তীতে তারা কিন্তু কোথাও যায় নাই, তারা ঢাকায় ছিল। তো ঢাকায় থাকলে তাদের এই যে জেলায় বা এবং উপজেলায় তাদের কমিটিটা কে করে দিল, এটা একটা প্রশ্ন না? সেখানে কি কোনো মিটিং হয়েছে? সেখানে কি তারা কোনো সিটিং হয়েছে? কিছুই তো আমরা দেখি নাই। তো না দেখলে তাহলে এই কমিটিগুলো মানে কিভাবে আসলো? আমার মনে হয় যে এদের জন্য সবচেয়ে ভালো হবে বিএনপির সাথে একটা বার্গেনিং করে যত বেশি সংখ্যক আসন বিএনপির কাছ থেকে নেয়া এবং এটা জোটে যাক অথবা এক ধরনের কনসেনসাসের ভিত্তিতে একটা আসন সংখ্যক নিয়ে তাহলে তারা পরবর্তী পার্লামেন্টে তারা থাকতে পারবে। পরবর্তী পার্লামেন্টে থাকলে তারা সেখানে এই যে সংস্কারের যে সমস্ত ডিসপিউটেড জিনিস বা যা থাকবে সেইগুলো বাস্তবায়নের জন্য তারা প্রেসার ক্রিয়েট করতে পারবে। একই সাথে তাদের রাজনৈতিক দল টিকে যাবে। তবুও আমি বলছি যেহেতু এটা রাজনৈতিক দলের নেতাদের কাছে এসছে, রাজনৈতিক দলের নেতাদের মতামতের ভিত্তিতে মানে নির্বাচন সুষ্ঠু করার জন্য বা নির্বাচন করার জন্য যেটুকু সংস্কার করার দরকার শুধু সেইটুকু সংস্কার এই সরকারের করে নির্বাচন দেওয়া উচিত, এবং যিনি নির্বাচিত হয়ে আসবেন সেই মানে সরকার এসে ক্ষমতায় এসে তারা করবেন। এখন বিএনপি বলছে মানে আমরা দ্রুত নির্বাচন চাই। এখন এটা তো কোনো অন্যায় না, কারণটা কি? বিএনপি তো বলছে না যে আমাকে ক্ষমতায় বসিয়ে দাও। বিএনপি বলছে একটা গণতান্ত্রিক দল হিসেবে তিনি ভোট পরীক্ষা চাচ্ছেন। জনগণ যদি তাকে প্রত্যাখ্যান করে যে না আমরা আসলে আপনাকে চাই না, আমরা আরো 6 বছর পরে চাই ইউনূস সরকার, জনগণ তো প্রত্যাখ্যান করতেই পারে। জনগণ বিএনপি কে ভোট নাই দিতে পারে। তো তাহলে সে এই যে ভোট চাওয়াটা তো তার অন্যায় না। সে তো বলছে না যে আমাকে ক্ষমতায় বসিয়ে দিতে হবে। যদি সেইটা বলতো সেটা একটা অন্যায় হতো। তারা বলছে যে তারা ঠিক তেমনি নতুন যে সরকার এসছে নাকি নতুন যে পার্টি গঠিত হয়েছে সেই পার্টি তারা তাদের জায়গা থেকে কথা বলবে। তবে আমি আপা আপনাকে একটা কথা বলি, আপনি এটা অন রেকর্ড রাখেন। 15ই আগস্ট 1975 সালে বাংলাদেশে যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবীরা বিপ্লবের সময় জননন্দিত হয়েছিল। একই রকম ভাবে জননন্দিত হয়েছিল, মানুষ তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছিল, কিন্তু তাদের যে পার্টি এই পার্টি বাংলাদেশের লোক কিন্তু গ্রহণ করে নাই। তাদের রাজনৈতিক ক্যারেক্টার কিন্তু এই বাংলাদেশের লোকজন গ্রহণ করে নাই। কাজেই ইতিহাস যদি আমরা স্টাডি করি তাহলে কিন্তু মানে কিছুটা ডক্টর মানে মোস্তফা সরওয়ার বলেছেন যে ফ্রান্সের উদাহরণ দিয়ে বলেছেন আমাদের সামনে এখন এই বিপ্লবীরা তাদের ভিতরে প্রতিনিয়ত যে কাদা ছোড়াছড়ি, যে ভাঙন দেখতে পাচ্ছি, এবং সামনে হয়তো আরো কিছু এই ধরনের ঘটনা আমরা দেখতে পাবো। তো কাজেই আসল বিষয়টা নির্ভর করবে একটা রাজনৈতিক দল নানাভাবে গড়ে ওঠে, প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে দাবি দাওয়া করবে, এটা একটা বার্গেনিং এর মধ্য দিয়ে চলবে। তবে সরকারের শেষ করছি, সরকারের জায়গা থেকে যেটা হওয়া উচিত যে একটা নির্বাচন করার জন্য যেটুকু সংস্কার হওয়া দরকার সেই সংস্কারটুকু করার, এবং সব রাজনৈতিক দলগুলো মিলে যে বিষয়ে কমন মানে এটা কি বলে সিদ্ধান্তে পৌঁছাবে সংস্কারের ব্যাপারে, যে এই পয়েন্টগুলোর ব্যাপারে আমরা মোটামুটি সবাই একমত, এই সংস্কারগুলো হওয়া উচিত, সেই সংস্কারগুলো করেই ইলেকশন দেওয়া উচিত বলে আমি মনে করি। তো ইরান ভাই একটু মানে আমার কথা একটু মানে মনক্ষুণ্ণ হতে পারেন বা ভুল বুঝতে পারেন। উনি যেমন বলেছেন যে মাহমুদুর রহমানের ভোট 1 ভোট, আর একজন রিক্সাওয়ালার ভোট 1 ভোট। আমরা যদি এরকম 1 ভোট করে গণি তাহলে বিএনপির ভোটার সংখ্যা আর ওই যে বিএনপি থেকে চলে গেছেন যাদের কথা বললেন যে বিকল্প ধারা, তাদের ভোটার সংখ্যা, তো এই ব্যবধানটা তাহলে মানে কারা কত জনমত গঠন করছে তো বা কারা কত জনমত ধারণ করছে তাদের উপরে তো এটাই হওয়া উচিত। কারণ ভোটের সংখ্যা কিন্তু ওই সমষ্টি হয় না, মানে ওয়ান হয় না, এটা সমষ্টিক হয় না, এটা ইন্ডিভিজুয়ালি ভোট হয়। ভোট কিন্তু সমষ্টিক গণনা করা হয় না, ভোট ইন্ডিভিজুয়াল গণনা করা হয়। তো এটা একটা ফ্যাক্টর। আর 2 নম্বর যেটা আপনি প্রশ্ন করেছেন সেটা হলো যে
এটা কি আপনার প্রশ্নটা ৩০০ ছিল হলো আসনে যে ৩০০ আসনে তারা হ্যাঁ নির্বাচন করবে। হ্যাঁ ৩০০ আসনে ধরেন এই রাজনৈতিক দলটি যেভাবে গঠিত হয়েছে, প্রথমে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো এরপরে যখন আমরা দেখলাম যে শহীদ মিনারে তারা জাতীয় নাগরিক কমিটি নামে একটা রাজনৈতিক দল গঠন করার একটা ঘোষণা দিল। তো তখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব রাজনৈতিক দল ছিল, তখন দেখা গেল যে তারা একটা পার্টি হয়ে গেল। তো পার্টি যখন হয়ে গেল, আসলে ইলেকশন তো একটা টুর্নামেন্ট। তো সেই টুর্নামেন্টে বিভিন্ন রাজনৈতিক দল এক একটা টিম, সবাই খেলতে নামে। আর আপনি যখন একটা টিম হয়ে যাবেন, তখন বাকি টিমগুলো কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী। তো স্বাভাবিকভাবেই দেখা গেল যে বিএনপি সেখান থেকে, বা বিএনপি ছাত্রদল বা তারা যেখানে ছিল তারা সেখান থেকে সরে গেছে। সরে যাওয়ার পরে পরবর্তীতে আমরা দেখলাম যে তার মধ্যে জামাত এবং শিবিরের একটা বড় অংশ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির মধ্যে তারা কাজ করেছে। এখন একটা পর্যায়ে এসে এই যারা মানে নাগরিক কমিটি, তাদের যারা মানে এটা কি বলে মাস্টার মাইন্ড, বা তাদের যারা পিছন থেকে বুদ্ধি দিচ্ছে, তারা হয়তো এটা আইডেন্টিফাই করেছে তাদের মতো, রাইট আর রং তারা তাদের মতো করে আইডেন্টিফাই করেছে যে বাংলাদেশের রাজনীতিতে জামাত এখন একটা ট্যাবু, যেটা মানুষের মধ্যে ফাংশন। কাজে জামাতের রং বা গন্ধ গায়ে লাগিয়ে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া বোধহয় একটা কঠিন হতে পারে। যার ফলে আমরা দেখলাম যে এই যে আমাদের নাহিদ ইসলাম, বা এই যে এখন যিনি তথ্য উপদেষ্টা হয়েছেন মাহফুজ আলম, এবং নাগরিক কমিটির আক্তার সাহেব, এনারা দেখা গেল যে জামাত সম্পর্কে খুব নেগেটিভ কিছু কমেন্ট করলো সরকারি দায়িত্ব থেকেই। মানে দুজন তো সরকারি দায়িত্বে ছিলেন, আর তো তারা একটা নেগেটিভ দায়িত্ব মানে বক্তব্য দিল। এর ফলে জামাতের মধ্যেও একটা হঠাৎ করে এক ধরনের সতর্কতা তৈরি হলো, এবং সেখান থেকে দেখা গেল যে একটা অংশ ভেঙে চলে আসলো। তো ভেঙে চলে এসে নানা অন্য একটা সংগঠন করেছে, এবং আরো বিভাজনের কথা আমরা শুনতে পাচ্ছি। প্রশ্নটা হলো যে এখন তারা যে সারা বাংলাদেশে যে কমিটি করেছে, এই কমিটি কিভাবে হয়েছে? আমরা কিন্তু সারা একটা রাজনৈতিক দলগুলো যখন কমিটি করে, তখন যে প্রক্রিয়ায় একটা কমিটি হয়, আমরা কিন্তু সেই প্রক্রিয়ায় দেখি নাই। আমরা প্রথম দিকে তাদেরকে দেখেছিলাম কয়েকটা জেলা সফরে যেতে, এবং সেই সফরে গিয়ে সেখানে কিন্তু তারা তাদেরকে ছাত্রলীগের লোকজন বা আওয়ামী লীগের লোকজন তাদেরকে দাবড় দিয়েছে, এবং তারা ওখান থেকে মানে না উঠে চলে আসতে বাধ্য হয়েছে। এর পরবর্তীতে তারা কিন্তু কোথাও যায় নাই, তারা ঢাকায় ছিল। তো ঢাকায় থাকলে তাদের এই যে জেলায় বা এবং উপজেলায় তাদের কমিটিটা কে করে দিল? এটা একটা প্রশ্ন না? সেখানে কি কোনো মিটিং হয়েছে? সেখানে কি তারা কোনো সিটিং হয়েছে? কিছুই তো আমরা দেখি নাই। তো না দেখলে তাহলে এই কমিটিগুলো মানে কিভাবে আসলো? এখন আমি যদি বলি, ওনারা কি জানেন যে অমুক উপজেলার সভাপতিকে, অমুক উপজেলার সেক্রেটারিকে, সে লম্বা না খাটো, কালো না ফর্সা, এইটা কি মানে ওনারা কয়জনের কথা বলতে পারবেন? তো প্রশ্নটা হলো এরকম যে এই যে প্রেক্ষাপটে আমাদের যে যখন ভোটের রাজনীতিটা হয়, ভোটের রাজনীতিতে একটা মানে সংসদীয় আসনে কয়েক হাজার কিন্তু বুথ থাকে। হ্যাঁ, এবং এই বুথ গুলোতে কিন্তু একজন করে পোলিং এজেন্ট থাকে। হ্যাঁ, তো অর্থাৎ একটা ভোট কেন্দ্রে যদি 5টা বুথ থাকে, 5জন পোলিং এজেন্ট থাকে, এবং ভোটের বাইরেও কিন্তু একটা বিপুল পরিমাণ লোকজন থাকে যারা ওই যে প্রার্থীদেরকে নানা ধরনের হেল্প করে। এখন সেই লোকগুলো কোথায়? এই দলটির সেই লোকগুলো কোথায়? মানে ভোটিং এর প্রক্রিয়া এখানে ইরান সাহেব বলবেন, কারণ তিনি ইলেকশন করেছেন, তিনি এগুলো জানেন আমাদের থেকে আরো জানেন। আমরা তো মানে সাধারণ জনগণ হিসেবে আমরা দেখেছি বা ছোটবেলা থেকেই দেখে আসছি। তো এই লোকগুলো এই রাজনৈতিক দলের কোথায়? আমরা এখন পর্যন্ত দেখছি না বা দেখি নেই। তাহলে তারা 300 আসনে প্রার্থী দেবে, এই 300 আসনের প্রার্থী দিয়ে তারা কি মানে বর্তমান বাস্তবতায় জিতে আসা সম্ভব, যদি না কোনো ধরনের সিলেকশন হয়? অর্থাৎ এই যে যেভাবে মানে আমাদের বললেন যে আমাদের একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তিনি 111 সরকারের সময় তিনি মানে ইলেকশন কমিশনার ছিলেন, এবং তারা ডিসিশন নিয়েছিলেন যে বিএনপিকে 30টা আসন দেয়া হবে, এবং শেখ হাসিনাকে এইভাবে ইলেকশনে আনা হবে ফর দেয়ার সেফ এক্সিট। এখন যদি এই ধরনের কোনো সিলেকশন বা কোনো ডিসিশন না থাকে, যদি ওপেন ইলেকশন সামনের ইলেকশনটি হয়, তাহলে এই রাজনৈতিক দলের খুব বেশি ভবিষ্যৎ আমি
বা মানে ভোটিং রেজাল্ট আমি আসলে খুব বেশি দেখি না। আমার মতে যদি আমি তাদের, যেহেতু তারা এই বিপ্লব করেছে, আমি চাই এই বিপ্লবের চেতনা টিকে থাকুক এবং এই বিপ্লব সামনে এগিয়ে যাক এবং আমাদের মানে রাজনৈতিক অগ্রগতি বা আমাদের নানা কারণে এই বিপ্লবী চেতনাটা ধরে রাখা দরকার। সেই প্রেক্ষাপটে আমার মনে হয় যে এদের জন্য সবচেয়ে ভালো হবে বিএনপির সাথে একটা বার্গেনিং করে যত বেশি সংখ্যক আসন বিএনপির কাছ থেকে নেয়া এবং এটা জোটে যাওয়া, জোটে যাক অথবা এক ধরনের কনসেনসাসের ভিত্তিতে একটা আসন সংখ্যক নেয়া, নিয়ে তাহলে তারা পরবর্তী পার্লামেন্টে তারা থাকতে পারবে। পরবর্তী পার্লামেন্টে থাকলে তারা সেখানে এই যে সংস্কারের যে সমস্ত ডিসপিউটেড জিনিস বা যা থাকবে সেইগুলো বাস্তবায়নের জন্য তারা প্রেশার ক্রিয়েট করতে পারবে। একই সাথে তাদের রাজনৈতিক দল টিকে যাবে, তাদের বিপ্লবী চেতনা এগুলো টিকে থাকবে।